ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে, যেখানে ভোটার তালিকা, তফসিল, নির্বাচনের পথ পরিক্রমার সুনির্দিষ্ট সময়সীমা তুলে ধরা হবে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে কমিশন সচিব আক্তার হোসেন সাংবাদিকদের একথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। অক্টোবরের শেষ দিন পর্যন্ত ভোটার তালিকা চূড়ান্ত হবে। সীমানা পুনর্নির্ধারণের খসড়া নিয়ে দল ও ব্যক্তির আপত্তির সুরাহার জন্য শুনানিও শুরু হবে। আর আগামী সপ্তাহে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। তিনি আরও জানান, নতুন দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ে যাচাই বাছাই চলছে। আগামী সপ্তাহে গণমাধ্যম কর্মীদের নীতিমালার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। প্রবাসী ভোটারদের পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এ মাসেই। পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন 318টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এর ভিতরে একটা সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং। এটা আরেকটু আলোচনা বাকি আছে, আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব। এদিকে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন দলের মহাসচিব নির্বাচন কমিশন সচিবের সঙ্গে দেখা করেন। লাঙ্গল প্রতীক তাদেরকেই বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। আমাদের লাঙ্গল জিএম কাদেরের পক্ষেই আছে, জিএম কাদেরের স্বাক্ষরেই আছে। আমরা আইনি ব্যাখ্যায় দেখিয়েছি যে এটি অন্য কারো নিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাবান ব্যক্তিবর্গ আছেন তারা আইনের সঠিক ব্যাখ্যা করে ন্যায় বিচার করবেন। জিএম কাদেরের লাঙ্গল, এরশাদের লাঙ্গল জিএম কাদেরের কাছেই থাকবে। আগামী সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও নির্বাচনের অংশীজনের সঙ্গে আলোচনা করবে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার সরকারের কেনা আড়িপাতা যন্ত্র আর পুলিশের জন্য মরণাস্ত্র ক্রয়ের উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংবিধান সংস্কার কমিশন ব্যতীত বাকি 10টি সংস্কার কমিশনের মোট 367টি সুপারিশের মধ্যে 37টি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া মালয়েশিয়া সফর সফল ও ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে আয়োজিত হয় উপদেষ্টা পরিষদের 38তম বৈঠক, যেখানে মূল আলোচনায় ছিল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অগ্রগতি পর্যালোচনা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ক্যাবিনেট বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও 246টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। মোট 367টি সুপারিশের মধ্যে বাস্তবায়ন হয়েছে 37টি। 246টা আশুকরণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, স্বৈরাচার সরকার আড়ি পাতা যন্ত্র এবং মারণাস্ত্র কিনতে বিপুল সংখ্যক অর্থ ব্যয় করেছিল, যা তদন্তে পৃথক কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো, সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে। এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ দাবি করে শফিকুল আলম বলেন, শীঘ্রই বাংলাদেশের শ্রমিকরা পাবে স্থানীয়দের মতো সমান সামাজিক সুবিধা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। আদালত অভিযোগপত্র গ্রহণ করে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর দিন ধার্য করেন বিচারক। চলতি বছরের 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। এরপর সিআইডির এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে 286 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি। গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে অপহরণ ও নির্যাতন করে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অপুর স্ত্রী আলিশা। বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতা ইশরাক কর্তৃক অপুকে অপহরণ এবং নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। জানান, গত 1 আগস্ট গ্রেফতারের আগের রাতে অপুকে তুলে নিয়ে নির্যাতন করে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়া হয়। উল্লেখ্য, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় নির্দেশদাতা হিসেবে অভিযোগ করতে দেখা যায়। সংবাদ সম্মেলন আয়োজনে এনসিপি সহায়তা করেছে বলে জানান জানে আলম অপুর স্ত্রী আলিশা। অপু ছিল গোপীবাগে আপনার সাদেক হোসেন খোকার যে বাসা, হ্যাঁ, সেইখানে অবস্থানরত ছিল অপু সারা রাত। সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে, এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, এটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে এবং এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে। না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এগুলাকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। আপসহীন নেত্রী খ্যাত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 81 বছরে পা দিয়েছেন। বিগত সময়ের মতো এবারও দলীয় প্রধানের জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান সহ নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে। নিখাদ গৃহবধূ থেকে রাজনীতির রাজপথের নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন গণতন্ত্রকামী এই জাতীয়তাবাদী নেত্রী। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে যার নাম জড়িয়ে রয়েছে এক অনন্য উচ্চতায়, আলো ছড়িয়ে। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্ম নেন এই নেত্রী, যার আদিপৈতৃক নিবাস ফেনী জেলায়। পিতা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদারের ঘর আলোকিত করে জন্ম নেয়া খালেদা খানম পুতুল ছিলেন 3 বোন 2 ভাইয়ের মধ্যে তৃতীয়। 1960 সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হন 2 সন্তানের জননী। 71-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদাররা বন্দী করে তাকে। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে তার উত্তরণ ঘটে রাজনীতির রাজপথে। 90-এর স্বৈরাচার বিরোধী দুর্বার আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জনতার রায় তাকে আসীন করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসনে। ছিলেন সার্কের প্রথম নারী চেয়ারপারসনও। 3 বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেত্রী মানুষের দাবি আদায়ে সোচ্চার ছিলেন রাজপথেও। বিএনপির নেতা কর্মীবৃন্দ 2014 ও 18 নির্বাচনে হন গৃহবন্দী। 111 এবং স্বৈরাচার হাসিনা সরকার তাকে কারারুদ্ধ করে। মামলা হামলার নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও গণতন্ত্রের জন্যই উচ্চকিত কণ্ঠ ছিল খালেদা জিয়ার। বাংলাদেশের মানুষ বড় সন্তানের নির্বাসন আর ছোট ছেলে আরাফাত রহমানকে হারিয়ে হয়ে পড়েন নিঃসঙ্গ জীবনের বাসিন্দা। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সময় কাটে হাসপাতালের বিছানায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশবাসীর কাছে আশার কেন্দ্রবিন্দু হয়ে আলো ছড়াচ্ছেন গণতন্ত্রের এই নেত্রী বেগম খালেদা জিয়া। হাসান, মা, মৌদ,
NTV নিউজ, ঢাকা। ধর্মীয় চেতনা ও ইসলামিক সংস্কৃতিকে দুর্বল করার জন্যই ভারতের ইন্ধনে বিচারের নামে দেলোয়ার হোসেন সাঈদী সহ ইসলামী চিন্তাবিদদের হত্যা করা হয়েছে, যা ছিল বিচারিক হত্যাকাণ্ড। এমন মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে সবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, স্কাইপ কেলেঙ্কারির তথ্য প্রকাশের মাধ্যমে প্রমাণিত যে দেলোয়ার হোসেন সাঈদী জুডিশিয়াল কিলিংয়ের শিকার। এর নেপথ্যে ছিল সাবেক প্রধান বিচারপতি SK সিনহা। এমন দাবি করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান মাহমুদুর রহমান। রাতে রাজধানীর PG হাসপাতাল মিলনায়তনে দেলোয়ার হোসেন সাঈদীর জীবন ও কর্মজীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যে যারা ছিল মেইনলি সেটা হলো আধিপত্যবাদী ভারত। তারা বাংলাদেশের ইসলামিক ধর্ম এবং ইসলামিক সংস্কৃতিকে দুর্বল করে বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চেয়েছিল। এটা আপনাদের মনে রাখতে হবে। এবার একটা সুযোগ এসছে আপনাদের, যে স্কাইপ কেলেঙ্কারির আমার দেশে যে এক্সপোজ করেছিল সেটাকে নিয়ে পুরো বিচারটাকে রিভিউ করা এবং রিভিউ করার মাধ্যমে এটাকে প্রমাণ করা যে এটা আইনগতভাবেই এটা জুডিশিয়াল কিলিং ছিল। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতাকে চিরস্থায়ী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যা করেছে এমন অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার ধানমন্ডিতে নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তৎকালীন সরকার বিদেশি দূতদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে 4 জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে বাংলাদেশে ঢুকতে দেয়নি, ফলে ফেয়ার জাস্টিসের সুযোগই পাননি সালাউদ্দিন কাদের চৌধুরী। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন এক ব্যতিক্রম নাম। ধারালো বক্তব্য, কঠোর সমালোচনা আর স্পষ্ট রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত এই নেতা বহুবার নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম 2 আসন থেকে। কিন্তু এই রাজনৈতিক যাত্রা থামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। তৎকালীন সরকার বলেছিল এটি ছিল ন্যায় বিচারের প্রতিফলন, কিন্তু পরিবারের অভিযোগ পরিকল্পিত বিচারিক হত্যার শিকার তিনি। যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল। সেই রায়টাও মিনিস্ট্রি থেকে বের হয়ে এসেছিল। তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি। আমরা তাদের কাছে অনুরোধ করছি, তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক। এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। স্বাধীনতা যুদ্ধের বছরে সালাউদ্দিন কাদের চৌধুরী বিদেশে ছিলেন দাবি করে হুম্মাম অভিযোগ করেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে তাকে হত্যা করার উদ্দেশ্যে বিদেশি সাক্ষীদের দেশে ঢুকতে দেয়নি তৎকালীন সরকার। উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না, উনি যে পাকিস্তানে তখন ছিলেন, উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটি, এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্স। যারা যারা বহাল তবিয়তে আছে তারাও জেনে নেক যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে, আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে। এরা কেউই পার পেয়ে যাবে না। বলেন, আগামীতে যেই সরকারই নির্বাচিত হয়ে আসবে সেই সরকারকে শুধু সাকা চৌধুরী নয়, সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর থেকে 3 আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9টার দিকে শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে সন্দেহজনক আচরণ করায় 2 জনকে আটক করা হয়। এরপর রাত 12টায় আরও 1 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, তল্লাশির পর আটককৃত 2 ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা আওয়ামী লীগের সদস্য। নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এদিকে ধানমন্ডি 32-এ অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরাও। তারা জানান, কোনো নাশকতার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের রুখে দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ছাত্র রাজনীতির রূপরেখা দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। আর নারী শিক্ষার্থীদের ভোট কেন্দ্র পরিবর্তনের দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন, নিরপেক্ষ ভেন্যুতে ভোট কেন্দ্র করা হয়েছে। নূর হোসেনের রিপোর্ট। ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক করে ছাত্রদল নেতারা ছাত্র রাজনীতির রূপরেখা দেওয়ার দাবি জানান। এছাড়া বেশ কিছু অভিযোগ জানানো হয়। তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কিছু কাজ করতে যায়, তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন ব্যাশিং করা হয় তাদের আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যুতের নিয়ে। তারা তাদের সে আফসোসের কথা তো আমাদের বললো, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করেই সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে। তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বার রেখে তারা আগামীতে এই রূপরেখা প্রণয়ন করবে। এদিকে ডাকসু নির্বাচনে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য নারী ভোটারদের ভোট কেন্দ্র দূরবর্তী স্থানে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। দ্রুত ভোট কেন্দ্রের পুনর্বিন্যাসের দাবি সংগঠনটির। একাডেমিক এলাকায় ভোট কেন্দ্র হবে নাকি হলে ভোট কেন্দ্র হবে এই বিষয়ে আমাদের সাথে আলোচনা হয়। সেখানে আমাদের অবস্থান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্পষ্ট করেছি, কিন্তু কোথায় কোথায় ভোট কেন্দ্র হবে এই বিষয়টি আমাদের সাথে খোলাসা করা হয়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, সবার দাবির প্রেক্ষিতে নিরপেক্ষ ভেন্যুতে ভোট কেন্দ্র করা হয়েছে। ভোটের দিন নারী ভোটারদের জন্য প্রয়োজনে পরিবহন সুবিধা দেওয়া হবে। আমরা অনেক চিন্তা ভাবনা করে তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে একটা নিউট্রাল ভেন্যুতে নিয়ে আসছি। আমরা যদি সেই সোশ্যাল ওয়েলফেয়ারে নিয়ে যাই, আবার সেই হলের কাছাকাছি, সেখানে কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল, তখন সেই কথাটা আসবে যে দুটো হলের মাঝখানে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, সেখানে দিলে তো আবার সেই হলের প্রভাবের কথা আসবে। যদি বিশ্ববিদ্যালয় ক্লাবে হয় তাহলে কেউ, যারা রেসিডেন্স এবং নন রেসিডেন্স, কেউ দাবি করতে পারবে না এটা আমার জায়গা। ডাকসুতে 3 দিনে ভিপি পদে 10 জন সহ মোট 42 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। যারা নির্বাচন নিয়ে টালবাহানা করে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আজকে স্পষ্ট করে বলে, গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে। জুলাই অভ্যুত্থানে তরুণরা নজিরবিহীন সাহস ও শক্তি দেখিয়েছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বলেছেন, দেশ গঠনে মেধাবী ও যোগ্য তরুণদের সুযোগ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগ আয়োজিত দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তরুণদের শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়নে সুনির্দিষ্ট কৌশল প্রণয়ন করা দরকার বলে জানান তিনি। সেমিনারে 3টি সেশনে পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, পলিসি মেকিং এবং ডিজিটাল জগৎ নিয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন বিশেষজ্ঞরা। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। ফরিদপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছে 22 জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা 270 জন। আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগের চিকিৎসা চলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সিভিল সার্জন জানান, বর্তমানে ফরিদপুর মেডিকেলে 22 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গু রোগের ব্যাপারে সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত মাসে ফরিদপুরে 124 জন রোগী ভর্তি হয়েছিল। বিপিএলের দল চিটাগং কিংসের কাছে 46 কোটি টাকা পাওনা আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিংস চাইলে আদালতে যাওয়ার আগে বিসিবির সঙ্গে সমঝোতার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারে।
এমনটাই জানিয়েছে বিসিবি। মমিনুর রিপনের রিপোর্ট। ৪৬ কোটি টাকা পাওনা বুঝিয়ে দিতে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীকে লিগ্যাল নোটিশ দিয়েছিল বিসিবি। মাসখানেক পর গত সোমবার সংবাদ সম্মেলন করে সামির কাদের দাবি করেছেন এই টাকার হিসেব তার বোধগম্য নয়। চেষ্টা করেই যাচ্ছি এটা সমাধান করার বোর্ডের সাথে। তো এটা এখন উইথ অল ডিউ রেসপেক্ট, এটা এখন এই মুহূর্তে যেই পর্যায়ে আছে, আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড ডিরেক্টরসদের সাথে, ওনারা আমাকে ইনশিওর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে। ৩ দিন পরই এক বিজ্ঞপ্তিতে ৪৬ কোটি টাকা পাওনার হিসেবটা দিয়েছে বিসিবি। ২ মৌসুমে চিটাগং কিংসের কাছে বোর্ডের পাওনা $15,50,000। এই অর্থের উপর ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সঞ্চিত সুদের পরিমাণ $22,32,000, মোট $37,82,000, যা ৪৬ কোটি টাকারও বেশি। খুব শিগগিরই এই বকেয়া নিয়ে সমাধানে আশাবাদী বিসিবির এই পরিচালক। এটা আমাদের মতামত আমরা দিতে চাই না, উই উইল পারসু ডিসপিউট রেজলিউশন। আমরা চিটাগং কিংসকেও বলতেছি লেটস গো টু ডিসপিউট রেজলিউশন। ওই ডিসপিউট রেজলিউশনের যে ডিসিশনটা দিবে, দিস ইজ আ নিউট্রাল ডিসিশন। উই শুড বোথ অফ আস শুড অ্যাবাইড অ্যাবাউট ইট। বিপিএল এর সবশেষ আসরেও চিটাগং কিংসের কাছে ৭৭ লাখ টাকা পাবে বিসিবি। বোঝাই যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে বকেয়া তোলার পথটা সহজ হচ্ছে না বোর্ডের। বিপিএলকে নতুন করে সাজাতে পুরনো সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।